চার ভাই বোন, তাদেরকে ছোটবেলা থেকে জান্নাত এবং জাহান্নামের গল্প শোনানো হয়েছিল। তারা তাদের পিতার দ্বারা কঠোরভাবে ধর্মীয় রীতিনীতি পালনে বাধ্য ছিল, কিন্তু তাদের মধ্যে তিনজন ধর্মীয় রীতিনীতিকে অবজ্ঞা করে নানান ধরনের অবৈধ ও অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। তাদের বাবা গ্রামের যথেষ্ট সম্মানিত একজন ইমাম, কিন্তু একদিন রাতে তারা বাবা মার অজান্তে পাশের একটি গ্রামে মিউজিক কনসার্টে যাওয়ার পথে তারা চারজন একটি প্রবল নদীর স্রোতে ভেসে অদৃশ্য হয়ে যায়। তারা যখন জেগে ওঠে তখন দেখতে পায় অন্য এক জগতে, মানে জাহান্নাম, যে জাহান্নামের কথা তার বাবা সবসময় তাদের মনে করিয়ে দিতেন। তারপর তাদের একের পর এক রহস্য উন্মোচিত হয় এবং তাদের লুকিয়ে রাখা পাপের জন্য ভয়ঙ্কর এক শাস্তির মুখোমুখি হয়। বন্ধুরা, আজকের মুভিতে আমি এক্সপ্লেইন করব ইন্দোনেশিয়ার একটি হরর মুভি যার নাম সিকসা নেরাকা, যেখানে জাহান্নামের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। কি সহ্য করতে পারবেন তো? তাহলে চলুন শুরু করা যাক। জাকির, যিনি মসজিদের ইমাম, এবং তার পরিবার গ্রামে একজন তরুণী মেয়ে জাহারার মৃত্যুতে তাদের বাসায় এসেছেন। হঠাৎ তাদের মধ্যে একজন তিয়াস শুনতে পায় পাশের রুম থেকে কেউ একজন সাহায্যের জন্য অনুরোধ করছে। ছোট্ট তিয়াস তার কৌতূহলী মনে দেখতে যায়। যতই কাছে যাচ্ছে যেন সেই আওয়াজটা ততটাই স্পষ্ট হচ্ছে। সেখানে হঠাৎ সে দেখতে পায় সেই মৃত মেয়ে জাহারাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ভয় পেয়ে দৌড়ে এসে চিৎকার করে বলে সে জাহান্নামে সাজা পাচ্ছে। এই কথা শোনার পর তার মা তাকে শান্ত করেন। এরপর মুভিটির শুরুতেই সূরা আন-নিসা আয়াত 56 দিয়ে শুরু করা হয়। পরের দিন সকালে জাকির, যিনি মেরাজের রাতে সংঘটিত ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উর্ধ্ব জগতে ভ্রমণ ইতিহাস সম্পর্কে বাচ্চাদেরকে বলছিলেন। গল্প শেষে যে যার মতো করে বের হয়ে যায়। এর 10 বছর পর তিয়াস লুকিয়ে তার মাকে পরীক্ষার ফলাফল দেখায়, যেখানে সে মাত্র 15 পেয়েছে। সে অনেক চেষ্টা করার পরও তার ফলাফল ভালো করতে পারেনি, তাই তার মার কাছে ক্ষমা চায়। তার মা তাকে জিজ্ঞাসা করে সে কি কোনো রকম চিটিং করেছে কিনা। জবাবে তিয়াস বলে, না, এটা তো গুনাহ, আমি এই গুনার কাজ করে জাহান্নামে যেতে চাই না। তার মা তার এই সততার প্রশংসা করেন এবং সামনে ভালো ফলাফল করার জন্য চেষ্টা চালিয়ে যেতে বলেন। তারপর তার ভাই ফজরকে দেখানো হয়। সে আজ রাতে তার বন্ধুর বাসায় গ্রুপ স্টাডি করবে বলে তার মার কাছে অনুমতি চায়, কেননা সে তার বড় ভাইয়ের মতো হতে চায়। ঠিক সেই মুহূর্তে তার বড় ভাই সালেহ দীর্ঘদিন পর বাড়ি ফেরে। বাড়ির সবাই তার এই উপস্থিতিতে খুশি হয়ে যায়। খাবার টেবিলে বাবা তাকে বলে, তুমি না থিসিস নিয়ে ব্যস্ত, হঠাৎ বাড়িতে এলে? সালেহ সবাইকে জানায় সে এখন তার কলেজের অ্যাসিস্ট্যান্ট লেকচারার, এমনকি ফজরকে তার কলেজে অ্যাডমিশন নিতে হেল্প করতে পারবে। এই বলে সে তার বাবাকে একটি মোবাইল ফোন গিফট করে, তার মাকে একটি টাওয়েল এবং ভাই বোনদের জন্য গিফট নিয়ে আসে। বাড়িতে যেন এক খুশির আনন্দ বয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তিয়াসের অঙ্কের ফলাফল মাটিতে পড়ে যায় এবং তার বাবা দেখে ফেলে। তারপর তার বাবা এই খারাপ ফলাফলের জন্য তাকে শাস্তি দেয়। ঠিক সেই সময় তাদের ল্যান্ডফোনে একটি কল আসে। ফোনে তাকে জানানো হয় দিনী নামে একজন মেয়ে আত্মহত্যা করেছে। দিনী তার ছোট মেয়ে আজিজার বান্ধবী। আজিজা তার ছোটবেলা থেকেই স্বপ্ন সে একজন বড় সিঙ্গার হবে এবং তার ভাইকে জানায় আজ রাত 8টায় তার একটি স্টেজ শো আছে, কিন্তু সেখানে তার বাবা তাকে যেতে দেবে না বলে মন খারাপ করে থাকে। সে বলে তিয়াসের উপর বাবা আজকে অনেক রেগে আছে, তাই এই কথা শুনলে খুব সহজেই আরও বেশি রেগে যাবে। ঠিক সেই মুহূর্তে তিয়াস রুমে প্রবেশ করে এবং আজিজাকে বলে তার বান্ধবী দিনী আত্মহত্যা করেছে। তার স্কুল থেকে তাকে বহিষ্কার করার কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। তারপর তার বাবা আজিজাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাদের সাথে দিনীকে দেখতে যাবে কিনা, কিন্তু তার বড় ভাই এসে বলে আজিজার যাওয়ার প্রয়োজন নেই, আমি তাকে বাসায় দেখে রাখবো। এরপর তার বাবা মা সবাইকে বিদায় দিয়ে দিনীকে দেখতে তার বাসায় যায়। এরপর তার ভাই সালেহ সবাইকে বলে আজ রাত 8টায় আজিজার শো আছে, যেখানে আমাদের সবাইকে যেতে হবে। কিন্তু তিয়াস এতে রাজি হয় না, কারণ তার বাবা মাকে না জানিয়ে কোথাও যাবে না বলে সবাইকে জানায়। এরপর বাকি তিনজন তাকে জোর করে রাজি করায়, কিন্তু তিয়াস বলে আমরা সেখানে গেলে এশার নামাজ আদায় করব কিভাবে? তার ভাই সালেহ বলে আমরা পাশের কোনো এক মসজিদ খুঁজে বের করে নামাজ আদায় করে ফেলবো। তারপর ফজর তার গার্লফ্রেন্ডের ছবি দেখছিল। সেই মুহূর্তে সালেহ রুমে প্রবেশ করে এবং দেখে ফেলে। সালেহ জোর করছিল তার গার্লফ্রেন্ডের ছবি তাকে পুনরায় দেখানোর জন্য। ঠিক সেই মুহূর্তে সালেহর হাত থেকে একটি ব্যাগ পড়ে যায়। সেখানে পড়ে থাকা একটি কাগজ দেখে ফজর বুঝতে পারে তার ভাই জুয়া খেলায় আসক্ত। এটা দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। যাই হোক, এরপর তারা সবাই বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর এদিকে তার বাবা মা দিনীর বাড়িতে তার জানাজার প্রস্তুতি নিচ্ছেন। যাওয়ার পথে গ্রামের দুজন বয়স্ক লোকদের সাথে তাদের দেখা হয়ে যায়। বয়স্ক লোক, যিনি চোখে কম দেখেন, কিন্তু খুব সহজেই বুঝতে পেরেছেন এই চার ভাই বোন জাকিরের ছেলে মেয়ে,
এবং তাদেরকে এই পথে যাওয়ার জন্য নিষেধ করেন, কেননা পাশের গ্রামে যেতে ছোট্ট একটা নদী পার হতে হবে। কিন্তু অতি ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় তাদেরকে সাবধান করে এবং যেতে নিষেধ করে। কিন্তু তারা বৃদ্ধের কথা না শুনে আবারও রওনা দেয়। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। তিয়াস তাদেরকে বারবার নিষেধ করার পরও বাকি তিনজন তার কথা শোনে না। এদিকে দিনের জানাজা শুরু হয়েছে। নদী পার হওয়ার সময় হঠাৎ তাদের পা পিছলে পড়ে যায় এবং দুর্ভাগ্যজনকভাবে প্রবল নদীর স্রোতে সবাই ভেসে যায়। জানাজা শেষে তাদের বাবা মা বাড়িতে ফিরে দেখে পুরো বাড়ি ফাঁকা। তার বাবা মা তাদের ছেলেমেয়ের নাম ধরে ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। খুঁজতে খুঁজতে হঠাৎ রুমের এক কোনায় তার মা আজিজাকে দেখতে পায়। কাছে যাওয়ার পর এক ভয়ঙ্কর আজিজা তার মাকে সাহায্য করার জন্য বলে। এই দৃশ্য দেখে তার মা আস্তাগফিরুল্লাহ বলে চিৎকার করে ওঠে। তারপর তারা এশার নামাজ আদায় করে এবং অপেক্ষা করতে থাকে তাদের ছেলেমেয়ের বাড়িতে ফেরার জন্য। একটু পরেই গ্রামের কয়েকজন লোক তাদের দরজায় ডাকাডাকি করে। তারা বলে, মাগরিব নামাজের পর তোমার ছেলে মেয়েদেরকে নদীর কিনারায় দেখেছিলাম এবং সেখানে আমাদের লোক এই ব্যাগটি পরে থাকতে দেখেছে। পরের দিন সকালে রেস্কিউ টিম এবং গ্রামবাসী সবাই মিলে তাদেরকে খুঁজতে সেই নদীর কিনারায় যায়। খুঁজতে খুঁজতে সন্ধ্যায় সালের মৃতদেহ প্রথমে খুঁজে পাওয়া যায়। এরপর দেখানো হয় সালে একটি গুহার মধ্যে আটকা। সে চিৎকার করে সবাইকে ডাকছে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। এরপর সে আবিষ্কার করে এক ভয়ঙ্কর স্থান, জাহান্নাম, যেখানে সবাই তার কৃতকর্মের ফল ভোগ করছে। ঠিক তখনই তাকেও ধরে নিয়ে তার জিহ্বা টেনে বের করা হচ্ছে, কারণ সে সবসময় মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত থাকত। যখন তার মা তাকে নামাজের কথা জিজ্ঞাসা করত, বলতো সে ইতিমধ্যে নামাজ আদায় করেছে। তারপরই ফজরের মৃতদেহ খুঁজে পাওয়া যায়, আর তখনই দেখানো হয় ফজরকেও জাহান্নামের শাস্তি পেতে, যাকে লোহার পেরেক দিয়ে চোখ ফুটো করে দিতে, কেননা সে বিভিন্ন খারাপ ম্যাগাজিন দেখত। এদিকে তাদের দুজনের মৃতদেহ জানাজার জন্য প্রস্তুত করা হচ্ছে। ঠিক তখন তার মা ফজরের ড্রয়ার থেকে তার একাধিক গার্লফ্রেন্ডের ছবি দেখতে পায়, যাদের মধ্যে এক গার্লফ্রেন্ড তার বাসায় এসে কান্না করছে। তারপর ফজরকে আগ্নেয়গিরির আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। তার শরীর আবারও পুনর্গঠন হয় এবং বারবার তাকে ফেলে দেওয়া হয়। তারপর গ্রামবাসীরা তাদেরকে খবর জানায় তিয়াসকে খুঁজে পাওয়া গেছে, যে এখনও জীবিত এবং হসপিটালে ভর্তি। ডাক্তার পরীক্ষা করে দেখেন তিয়াসের অবস্থা এখনও সংকটাপন্ন এবং সে কোমায় চলে যায়। তারপর দেখানো হয় তিয়াসকে, যে জাহান্নামে তার ভাই বোনদেরকে খুঁজছে। জাহান্নামে শুধু মৃত ব্যক্তিদেরকে দেখানো হচ্ছে, তার মানে তিয়াসও কি? এদিকে গ্রামের লোকজন বলতে শুরু করেছে সালে তাদের কাছ থেকে অর্থ ঋণ করেছে এবং তাদেরকে ইন্স্যুরেন্স স্কিম পে করবে বলে জানায়, কিন্তু সে অর্থ পরিশোধ না করে সবাইকে মিথ্যা বলতে শুরু করে। তার বাবা সালের ব্যাগ থেকে তার সত্যতা খুঁজে পায়, আর এজন্যই পাওনাদার থেকে বাঁচতে সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরের দিন নদীর তীরে তার বাবা সর্বশেষ আজিজাকে খুঁজে পায়, আর এইভাবেই একের পর এক চারজনকে খুঁজে পাওয়া যায়। এদিকে কমায় থাকা তিয়াস জাহান্নামে তার ভাই বোনদেরকে খুঁজছে। তারপর দেখতে পায় আজিজাকে, যে তিনি বারবার আত্মহত্যা দেখে ভয় পেয়ে যায়। এদিকে তিনজনের মৃতদেহ জানাজার পর দাফন করানোর জন্য নিয়ে যাওয়া হয়। তিয়াস তাদের ভাইকে কালো পোশাক পরা ব্যক্তি সাজা দিতে দেখে তাদেরকে থামাতে যায়, কিন্তু দেখতে পায় তাদের ভাই বোনের নিজেদের আত্মা তাদেরকে সাজা দিচ্ছে। এবং সেই মুহূর্তে তিয়াসের পরিচ্ছন্ন আত্মা তাকে বলে, এই জায়গাটা তোমার জন্য নয়। তিয়াস প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে প্রার্থনা করত, গরিবদেরকে সাহায্য করত এবং জীবে দয়া করত। তারপর তিয়াসকে দোজখ থেকে বের করে আনা হয়, আর ঠিক সেই মুহূর্তে সে কমাই থেকে ফিরে চোখ খোলে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের মুভির এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান।